সেই ছায়ামূর্তি বিরোধী। তখন ভাঙা খাবো এবং তোরা মরে ভূত হয়ে আমাদের দলে যোগ দিবি। এই বলে তারা ধেয়ে আসলো আমাদের দিকে। কিছু মুহূর্তের জন্য মনে হলো আর হয়তো চোখ মেলতে পারবো না আমরা। বর্ষার মেঘমালা দেখে যেন মনে হয় এই ছবিটার মধ্যে অদ্ভুত এক আনন্দ ছড়িয়ে আছে। প্রবল বর্ষণের ফলে অসংখ্য পানিকণা ধেয়ে আসছে ভূপৃষ্ঠের দিকে। বাংলার পথ ঘাট সব বৃষ্টির পানিতে ভিজে উঠেছে। চারিদিকে মুষলধারে বৃষ্টি নামছে। মাঝে মাঝে বজ্রপাতের ভয়াবহ আওয়াজ মনকে যেন পুলকিত করে তুলছে। এইরকম এক মজবুত পরিবেশে যদি এক কাপ চা আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায় না, তবে জীবনের আর কি লাগে। ছুটিতে বাড়িতে এসে মানিক কাকার দোকানে বসে দুই বন্ধুই মিলে আড্ডার আসর পেতে বসলাম। আমাদের সাথে মানিক কাকাও তাল মেলালে। চায়ের কাপে একটা চুমুক দিয়ে বলতে লাগলাম, তা খোকন, বাদলায় দিনকাল কেমন কাটছে? এই তো চলে যাচ্ছে কোনো রকমে। কিন্তু যাই বল, বাদলায় কিন্তু দিনগুলো ভালোই কাটছে। সারাদিন বসে অফিসে কাজ করো, মাস গেলে বেতন পাও, আর বসে বসে খাও আর ঘুমাও, এই করেই দিন কাটছে। এই তো দেখ না, প্রায় 2 মাস পর মানিক কাকার দোকানে এসে চা খাচ্ছি। হ্যাঁ রে ভাই, এই বৃষ্টিতে আসলে না চায়ের আড্ডার আসরটা না হলে ঠিক সময়টা কাটতে চায় না। তা যা বলেছিস। এ বাদলায় মানিক কাকার হাতের গরম গরম চা আর লেরো বিস্কুটের যে পারফেক্ট কম্বিনেশন, এর জুড়ি মেলা ভার ভাই। কি বলো গো কাকা? বুঝলাম না, এ বাদলার মধ্যে কি তোদের মাথা গেল নাকি রে বেটা? তোদের বাপ ঠাকুরদাও আমাকে কাকা বলে ডাকতো, এখন তোরাও কাকা বলছিস? এই নীল, চল উঠে, এইবার বৃষ্টি হালকা ধরেছে, রাতও অনেক হয়ে গেছে, চল এবার ওঠা যাক। বাপ রে বাপ, ঘড়ির দিকে তাকিয়ে দেখি এ তো রাত 12টা বাজে। সেরেছে, শিগগিরই বাসায় চল, বাসায় আবার চিন্তা করবে। হ্যাঁ হ্যাঁ চল উঠি। আচ্ছা মানিক কাকা থাকো, তোমার সাথে আবার পরে দেখা হবে না। বাবারা দেখে শুনে যেও, তবে তবে একটু সাবধান। তোমাদের বাড়ি যাওয়ার পথটা না খুব একটা ভালো না, একটু সাবধানে যাবে। কেন কাকা, চোর ডাকাতের উপদ্রব আছে নাকি? চোর ডাকাত তেমন কিছু না, তবে একটু সাবধানে যেও, এটুকুই বললাম। একটু খোলসা করে বলো তো কাকা, কি বলতে চাচ্ছ বুঝতে পারছি না তো। সব কথা কি আর মুখে বলে প্রকাশ করা যায় বাবা? যাওয়ার সময় সাবধানে যেও, তেনাদের উপর তো আর বিশ্বাস করা যায় না। তেনা? তেনা বলতে? তোমরা এ যুগের ছেলে পিলে, ও তোমরা বুঝতে পারবে না। ঠিক আছে কাকা, আসি, পরে দেখা হবে এখন। এই বলে আমি আর খোকন রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বৃষ্টি ভেজা পথে আমি আর খোকন হেঁটে চলেছি। চারিদিকে শুধুই অন্ধকার আর অন্ধকার। যতদূর চোখ যায় খালি মাঠ আর জঙ্গল ছাড়া আর তেমন কিছু চোখে পড়ে না। চারিদিকে শেয়াল কুকুরে ঘেউ ঘেউ করে ডাকছে। হঠাৎ করে মনের মাঝে কিরকম একটা অদ্ভুত আতঙ্কের সৃষ্টি হলো। মনে হতে লাগলো চারিদিকের পরিবেশটা কিরকম যেন নিমিষের মধ্যেই নিস্তব্ধ হয়ে গেল। অনুভব করতে পারলাম আমাদের চারপাশটা কিরকম যেন ধীরে ধীরে শীতল হয়ে আসছে। এক মুহূর্তের মধ্যে হৃদস্পন্দন যেন আমাদের বেড়ে গেল। তখন আমি ভয়ার্ত গলায় খোকনকে বললাম, এই খোকন, আমার কিন্তু মতিগতি ঠিক লাগছে না রে। হঠাৎ করে চারদিকে এরকম নিস্তব্ধ হয়ে যাওয়ার কারণটা কি বলতে পারিস? আরে ভাই, ভয় পেয়ে গেলি নাকি রে? বাদলার শেষে চারপাশে বাতাসের শব্দ ছাড়া কি আর গান আসবে তোর কানে? হ্যাঁ, খেপেছিস? তুইও পারিস রে ভাই ঠাট্টা করতে। যা বাদ দে, চল যাই। এরপর বেশ কিছুক্ষণ আমরা হাঁটলাম, কিন্তু একটা বিশেষ জিনিসও লক্ষ্য করতে পারলাম। দীর্ঘ 5 মিনিট যাবৎ আমরা হেঁটেই চলেছি, কিন্তু পথ যেন আর শেষ হচ্ছে না। কিন্তু মনে হলো কেউ যেন আমাদেরকে অনুসরণ করছে। তৎক্ষণাৎ আমরা পিছনে ঘুরলাম, কিন্তু সেখানে কাউকে দৃশ্যায়নটি করতে পারলাম না। কি হলো রে নীল, দাঁড়িয়ে গেলি কেন? কোনো সমস্যা? ধুর,
বৃষ্টিতে মনে হয় মাথাটা গেল, দৃষ্টিভ্রম হয়েছে। কি আবোল তাবোল সব দেখছি। ধুর ধুর, আরে না তেমন কিছু না, চল যাই। আমরা আবারও হাঁটা লাগালাম, কিন্তু ঠিক একই ঘটনাটা আমাদের সাথে যেন আবারও ঘটল। মনে হলো কেউ যেন আমাদের পিছন পিছন অনুসরণ করছে, চলার শব্দও পাওয়া যাচ্ছে। এখন এক মুহূর্তের জন্য আবার আমাদের হৃদস্পন্দন যেন থেমে গেল। প্রচণ্ড শীতল অনুভব হলো, আরেকটা বিশেষ গন্ধ অনুভব করতে পারল, কিছুটা মরা মাছের আঁশের মতো। খাঁটি বাংলায় যাকে বলে আষ্টে গন্ধ। শুনেছি আশেপাশে ভূত প্রেত থাকলে নাকি এরকম আষ্টে গন্ধ শুনতে পাওয়া যায়, কি জানি। এই অবস্থায় আমি খোকনকে বললাম, এই খোকন, কিরকম একটা আষ্টে গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ রে নীল, কিরকম যেন একটা আস্তে আস্তে গন্ধ পাচ্ছি রে। আর তুই কি একটা জিনিস খেয়াল করেছিস? তুই কি অনুভব করতে পেরেছিস যে কেউ যেন আমাদেরকে ফলো করছে? হ্যাঁ রে, আমিও বুঝতে পারছি। কেমন যেন মনে হচ্ছে কেউ আমাকে যেন ফলো করছে। দাঁড়া, ওকে একটু বিতিক দেই, যদি চোর ডাকাত হয়ে থাকে তবে ভয়ে পালিয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে আমি আর খোকন পিছনে ঘুরে কাউকেই দৃশ্যায়নটুকু করতে পারলাম না। কিন্তু এখানে তো কাউকে দেখছি না রে। লুকিয়ে রয়েছে মনে হয় তারা। এই শোনো, তোমরা যেই হও না কেন, আমরা কিন্তু পুলিশের লোক, আমাদের কাছে কিন্তু রিভলভার আছে। বেশি বেগরবাই করলে কিন্তু গুলি করে একদম খুলি উড়িয়ে দেব। না, তেমন কোনো প্রত্যুত্তরও এলো না। আমরা আবারও হাঁটতে লাগলাম। মনে হলো হয়তো শিয়াল কিংবা কুকুরে আমাদের পিছন দিয়ে হেঁটে গিয়েছে মরা মাছ নিয়ে, তাই হয়তো বা আমরা এইরকম কিছু একটা অনুভব করতে পেরেছিলাম। আমরা আবারও হাঁটতে লাগলাম। এবার একটু ভয় হলো। আমার সন্দেহটা ঠিক ছিল, কুকুর কিংবা শিয়াল না, জলজন্ত একটা দেহ আমাদের অনুসরণ করছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে পরতে পরতে সেই কালো ছায়ামূর্তিগুলোর সংখ্যা একের পর এক বৃদ্ধি হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে তো আমার আর খোকনের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। খোকন, এটা কিন্তু স্বাভাবিক বিষয় না রে, ছায়াগুলোর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে রে। এখন কি করবো রে? মানিক কাকার কথারে মনে হয় সত্য হয়ে গেছে রে। এরা মনে হচ্ছে তেনারা। এই কথা বলতে না বলতেই সে ছায়া মূর্তিগুলো বড় আকার ধারণ করল এবং আমাদের সামনে এসে হাজির হল। এদের দেখে আমি আর খোকন নিজেদের ধরে রাখতে পারলাম না। অজ্ঞান হয়ে পড়ে গেলাম বর্ষার কাদামাটিতে। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরল এবং অনুভব করতে পারলাম আমার শরীর অসাড় হয়ে রয়েছে, হাত পা নাড়াতে পারছি না। এবং আশ্চর্যের বিষয় এই যে আমি মাটিতে নয়, বরং মাটি এবং বায়ুর মাঝখানে ভেসে বেড়াচ্ছি। কসরত করে একটু তাকিয়ে দেখলাম কখনো নিচে বেহুশ হয়ে পড়ে রয়েছে, আর দেখতে পেলাম সেই ছায়া মূর্তিগুলোকে। তখন ভাঙা ভাঙা গলায় আমি বললাম, কে তোমরা? কি চাও তোমরা? ছেড়ে দাও আমাদেরকে। আমরা আমরা কি চাই? তুই পারবি আমাদের শখ পূরণ করতে? আমরা তো রক্ত চাই। লাল রক্ত, হ্যাঁ হ্যাঁ, টাটকা লাল রক্ত। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, আমরা কিচ্ছু জানি না। ছেড়ে দেব? হ্যাঁ, ছেড়ে দেওয়ার জন্য তো তোদেরকে আমরা ধরে আনিনি। এখন তোদেরকে মেরে তোদের শরীরের মাংস আমরা খাবো এবং তোরা মরে ভূত হয়ে আমাদের দলে যোগ দিবি। এই বলে তারা ধেয়ে আসলো আমাদের দিকে। কিছু মুহূর্তের জন্য মনে হলো আর হয়তো চোখ মেলতে পারবো না আমরা। নীল, বাবা নীল, চোখ খুলো, কি হলো তোমাদের? আহ আমি কোথায়? কি যন্ত্রণা!
আহ এই তো নীল চোখ খুলছে। কি হয়েছিল তোমাদের? আমি দেখলাম পথের মাঝখানে পড়েছিলে তোমরা। এরপর আমি আমার সাথে ঘটে যাওয়া সকল কাহিনী মানিক কাকাকে খুলে বললাম। সব কিছু শোনার পর তো মানিক কাকা অবাক হয়ে গেল। আমি তোমাদের আগেই বলেছিলাম এই পথ দিয়ে যাওয়ার সময় সাবধানে যেও, কিন্তু তোমরা আমার কথা তো শোনোনি। তোমাদের কপাল ভালো আমি এখানে এসে দেখেছি তোমরা এখানে পড়ে রয়েছো, না হলে তেনারা আজ তোমাদের প্রাণ নিয়ে নিত। কিন্তু কিন্তু আমরা তো কোনো দোষ করিনি, আমরা ওদের কোনো ক্ষতিও করিনি, তবে ওরা আমাদের মারবে কেন? ওরা হচ্ছে অতৃপ্ত আত্মা। 2 বছর আগে ঠিক এই জায়গায় এই পথেই ওদেরকে অপঘাতে খুন করা হয়। তাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ওদের আত্মা আজও রাতের আধারে ওদের হত্যাকারীকে খুঁজে বেড়ায়, যাকেই পায় তাকেই ধরে হত্যা করে। মানিক কাকার কথা শুনে আমি একদম মেরে গেলাম। ভয় ছিল বলে এ যাত্রায় আমরা বেঁচে গিয়েছি, না হলে আমরা আজ